আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না। কিছুদিন আগেই একটা ভিডিও আপলোড করেছিলাম ডাউনফল অফ বাংলা সিনেমা। এই ভিডিওটিতে ম্যাক্সিমাম লোকই কমেন্ট করেছে যে এই বাংলা সিনেমার পতনের মূল কারণ হলো এই অভিনেতা অভিনেত্রীরা রাজনীতিতে যোগ দিচ্ছেন। রনিত দাস একটা কমেন্ট করেছে আসল কারণ হলো বাংলার অভিনেতা অভিনেত্রীরা রাজনীতিতে নাম লেখাচ্ছে। এই কমেন্টটাতে 170-এরও বেশি লাইক পড়েছে এবং আরো অনেক কমেন্টও করেছে। আদেও কি এই রাজনীতি বাংলা সিনেমাকে নিচের দিকে নামিয়ে নিয়ে গেছে? বাংলা সিনেমার ডাউনফলের এক বিশাল বড় কারণ কি এই রাজনীতি? চলুন শুরু থেকে দেখা যাক। পলিটিক্সের কারণে জোর করে খারাপ বলতে হচ্ছে, যে মাহলটা ছিল না আমাদের আগে। এইটা আমার একটা খারাপ লাগার জায়গা। সো আমার একটাই বক্তব্য, প্লিজ আবার ভোট আসবে, আবার অনেক কিছু হবে, যারা বোঝো না পলিটিক্স প্লিজ অন্য কিছু করো। একটা জিনিস জানতে চাই, জিতকে কখন আমরা পলিটিক্সে দেখতে পারবো? মানে যেটা করছি ভালো লাগছে না, না না, নিশ্চয়ই খুব ভালো লাগছে। তাহলে যেটা ভালো লাগছে সেটাই করি, যেটা খুব ভালো। যা বুঝতে পারছি, যা দেখতে পাচ্ছি, আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না। এই ভারতবর্ষে 180 জনেরও বেশি অভিনেতা অভিনেত্রীরা এই রাজনীতির মধ্যে ঢুকে গেছে, যার মধ্যে আমাদের এই বেঙ্গলি ইন্ডাস্ট্রির বড় বড় নামও রয়েছে, যেমন রচনা ব্যানার্জি, সায়ন্তিকা ব্যানার্জি, মিমি চক্রবর্তী, হিরণ চ্যাটার্জি, লকেট চ্যাটার্জি, শ্রাবন্তী চ্যাটার্জি, দেব, সায়নী ঘোষ, নুসরাত জাহান, শতাব্দী রায়, তাপস পাল, ইয়াস দাশগুপ্ত, সোহম চক্রবর্তী এবং আরো অনেকে। কিছুদিন আগেই দেব একটা ইন্টারভিউতে বলেছিল আমি রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি আমাকে ছাড়বে না। এই কথাটার মধ্যে কিরকম যেন একটা অনিচ্ছা লুকিয়ে আছে, মানে তার ইচ্ছা নেই তাও তাকে করতে হচ্ছে। দেব 2014 সালে লোকসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট হিসাবে ঘোটালে দাঁড়িয়েছিল। সে পরপর 2 বছর ওই ঘোটালে ইলেকশন জিতেছে। বাংলা চলচ্চিত্রের সুপারস্টার এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ দীপক অধিকারী, যা দেব নামে পরিচিত, প্রায় 1 সপ্তাহ পর সরকারি মনোনীত 3টি পদ থেকে পদত্যাগ করেছেন এবং বলেছেন যে তিনি আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। রবিবার অভিনেতা তার সিদ্ধান্ত পুনর্নির্বাচনের ইঙ্গিত দিয়েছিলেন। ঘোটালে 2 বার সাংসদ টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করার পর তিনি তার কথার পরিবর্তন করেন। মানে রবিবার গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার সময় দেব বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামত তার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ। রহস্যজনকভাবে তিনি এও বলেন যে আমি রাজনীতি ছেড়ে যেতে চাইলেও রাজনীতি আমাকে ছাড়বে না। কিছুদিন আগেই সবাইকে চমকে দিয়ে ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ কমিটির চেয়ারম্যান, ঘাটাল রবীন্দ্র শতবর্ষী মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং বীরসিংহ উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যানের পদ থেকে কোনো কারণ না জানিয়ে পদত্যাগ করেন। 2014 সালে ঘাটাল থেকে মাঠে নেমেছিলেন তিনি 50%-এরও বেশি ভোট পেয়েছিলেন। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই সন্তোষ রানাকে পরাজিত করেন এবং 2019 সালেও তিনি আসনটি ধরে রেখেছেন। 5 বছর আগের চেয়ে বেশি ভোট দিয়ে জিতেছিলেন, প্রায় 7 লাখেরও বেশি ভোটে তিনি জেতেন। গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলিউডের সুপারস্টার শাহরুখ খানের পরিবর্তে অভিনেতা দেবকে পশ্চিমবঙ্গের পর্যটন দূত হিসাবে মনোনীত করেছিলেন, মানে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে দিয়েছিল। এই ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে তোমরা দেবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করো তো বাংলা। আমাদের সৌরভ, আমাদের শাহরুখ আছে। আগামী 2 মাস ভোট নিয়েই ব্যস্ত থাকবেন তিনি, তবে তার মাঝে সময় বের করে টেক্কা ছবির একদিনে শুটিং শেষ করবেন। ভোটের পর শুরু করবেন খাদানের পরবর্তী শিডিউলের শুটিং। মানে সোজা ভাষায় বলতে গেলে এই রাজনীতির কারণেই তার মুভির শুটিং গুলো আস্তে আস্তে পিছিয়ে গেছে। তাছাড়া দেখো আরেকটা হেডলাইনও বেরিয়েছিল, কাটায় কাটায় 11টা শুটিং বাতিল করে দিল্লির ইডি অফিসে পৌঁছালেন দেব। মানে তার সেই গরু পাচারের কেসটা নিয়ে বারবার তাকে ইডি ডাকে এবং সে সেখানে যায় জিজ্ঞাসাবাদের জন্য। মানে সোজা ভাষায় দেখলে বোঝা যাচ্ছে সে রাজনীতিতে আসার পর তার এই ফিল্মি ক্যারিয়ারে কতটা চাপ পড়েছে। মানে সে তার মন মতো করে শুটিংও করতে পারছে না। দেবের নাম করেই বলছি, আমার সহকর্মী তিনি। দেব যতদিন দেব ছিলেন, মানে দেব বলতে একটা কিন্তু আইকন যুব সমাজের কাছে। এই যে আইকনটা যতদিন তিনি ছিলেন ততদিন তার কিরকম জীবনযাপন ছিল, তার ফিল্ম বছরে কতগুলি করে ছবি আসতো, হল ফল, মানে মারাত্মক একটা সিচুয়েশন। দেব রাজনীতিতে এলেন, তারপর থেকে দেবের কেরিয়ার একটা ডাউনফল হলো এবং ওভারঅল ইন্ডাস্ট্রির একটা ডাউনফল হলো। নাম্বার অফ ছবির সংখ্যা কমলো, সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গেল এবং পার কন্টেন্ট আর্নিং পোটেনশিয়াল কমলো ছবিগুলো। 5 কোটি টাকা নিয়েছে এনামুলের কাছ থেকে গরু পাচারের, সেই টাকায় সিনেমা করেছে। এবং কিছুদিন আগে 20 ফেব্রুয়ারি 2024 মিমি চক্রবর্তী একটা রেজিগনেশন লেটার সেন্ড করে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মানে তিনি আর পার্টির সাথে যুক্ত থাকতে চান না।
এরই মধ্যে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে লোকসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন যাদবপুরের সাংসদ মিমি। তিনি 2019 সালে এই রাজনীতিতে যোগ দিয়েছিলেন। 2019 সালে ভারতীয় সাধারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে যাদবপুর লোকসভা নির্বাচনে এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি যাদবপুর কেন্দ্রে থেকে 17তম লোকসভার সংসদও ছিলেন এবং কিছুদিন আগেই তিনি পার্টিকে যেই পদত্যাগের লেটারটা পাঠিয়েছিল তার কোনো উত্তর দেয়নি এখনো মমতা ব্যানার্জি, মানে তার রেজিগনেশন লেটারটি অ্যাকসেপ্ট করেনি। এবং 12 মার্চ 2019 সালে নুসরাত জাহান বসিরহাট লোকসভা কেন্দ্রের 2019 সালে আসন্ন সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তিনি বিজেপি প্রার্থী সায়ন্তন বসের বিরুদ্ধে প্রায় 3.5 লক্ষ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। তিনি বসিরহাটের এমপি, কিন্তু তার কাজকর্ম দেখে সবাই ভরে ভরে ট্রোল করছে। কেন? কারণ তখন সন্দেশখালীতে মহিলারা প্রোটেস্ট করছিল তাদের রেসপেক্টের জন্য, কিন্তু সেই সময় তিনি ছুটি কাটাচ্ছিলেন তার স্বামীর সাথে এবং সেই জিনিসটা ভ্যালেন্টাইন্স ডেতেও তার সোশ্যাল মিডিয়া মানে ইনস্টাগ্রামে পোস্ট করে। আর এইসবের বিরোধিতা করে অনেকেই এবং বড় বড় নিউজ চ্যানেলে তো এর হেডলাইনও বেরিয়েছিলেন, সন্দেশখালী র টিএমসি পিএম নুসরাত জাহান পোস্টেড ভ্যালেন্টাইন্স ডে পিক্স অন ইনস্টাগ্রাম। এরপরে শ্রাবন্তী চ্যাটার্জি 1 মার্চ 2021 সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। তাকে টিকিট দেওয়া হয়েছিল এবং 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম থেকে স্কুল শিক্ষা প্রতিমন্ত্রী এবং টিএমসি হেভিওয়েট প্রার্থী পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু তিনি 50,884 ভোটে নির্বাচনে হেরেছিলেন এবং 11 নভেম্বর 2021 সালে শ্রাবন্তী ভারতীয় জনতা পার্টিতে যোগদানের 8 মাস পরে ওই ভারতীয় জনতা পার্টি ছেড়ে দেন। কিছু কিছু অভিনেতা অভিনেত্রীরা আছে যারা পুরোপুরিভাবে ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়ে পলিটিক্স করছে, যেমন তাপস পাল, শতাব্দী রায়, সায়নী ঘোষ। এবং সায়নী ঘোষকে তো ওয়েস্ট বেঙ্গলের স্টেট প্রেসিডেন্ট অল ইন্ডিয়া তৃণমূল ইউথ কংগ্রেস করে দিয়েছে, মানে তিনি প্রেসিডেন্ট অফ ইউথ উইংস অফ তৃণমূল কংগ্রেস এর জন্য অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, যেটা আগে অভিষেক ব্যানার্জি ছিল। দেখো ভাই, সর্বশেষে বলতে গেলে এই পলিটিক্স অবশ্যই বেঙ্গলি সিনেমার ডাউনফলের একটা মূল কারণ। আজকালকার অ্যাক্টররা দুই নৌকায় পা দিচ্ছে, তারা পলিটিক্সও করছে এবং অ্যাক্টিংও করছে। পলিটিক্স হলো এমনই একটা জিনিস যেখানে এই দেশের ভবিষ্যৎ লুকিয়ে আছে, কিন্তু সেখানে এই দুই নৌকায় পা দিলে হবে না। যেমন তাপস পাল, শতাব্দী রায়, তারা তো এখন পুরোপুরি ভাবে এই পলিটিক্যাল ক্যারিয়ারে চলে গেছে, যেটা একদিক থেকে ঠিক, কোনো ভুল নেই। কিছুদিন আগে একটা নিউজ বেরিয়েছিল সাউথ ইন্ডিয়ার অনেক বড় নায়ক বিজয় তিনি ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দেবে কারণ তিনি পলিটিক্সে যোগ দেবেন। এই নিউজটা পুরো তার ফ্যানদেরকে ভেঙে দিয়েছিল এবং তারা সোশ্যাল মিডিয়ায় অনেক প্রতিরোধ করেছিল। যদিও তিনি একটা অফিসিয়ালি ভাবে অ্যানাউন্সমেন্ট করেনি, কিন্তু 2 ফেব্রুয়ারি 2024-এ বিজয় তার রাজনৈতিক দল অ্যানাউন্সমেন্ট করে, মানে তার নিজের একটা পার্টি তৈরি করে। তার নাম হলো তামিলগা ভেদ্রি কাজগাম এবং সোশ্যাল মিডিয়ায় অনেক নিউজ আসতে থাকে যে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দেবে। An actor Vijay has entered politics with his party, and his party is named Tamiraga Vetri Karagam, and sources close to Vijay. মানে সোজা ভাষায় বলতে গেলে বিজেপি হোক বা টিএমসি, তারা খোঁজে শুধু পপুলারিটি। যেখানে পপুলারিটি আছে তাদেরকেই ডেকে নিয়ে আসে এবং একটা সিট দিয়ে দেয় এবং সেই সিটে তাদেরকে দাঁড় করিয়ে, তারা তো জানে সেই সিটে তারা জিতবেই এবং জিতার পরে কি করে, তখন অসুবিধা হয় শুধু সাধারণ মানুষের। এবং যেমন আমাদের এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিও পতনের মুখে রয়েছে, এটাও একটা বড় কারণ। তাই আমার মতে কোনো অভিনেতা বা অভিনেত্রী এই পলিটিক্সে যোগ দেওয়া উচিত নয়। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দাও। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।